দেখছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিশেষ আয়োজন। সঙ্গে আছি আমি তাহিয়া রুবাইয়া তপলা এবং আমি ফয়সাল মোর্শেদ। শুরুতেই জানাবো শিরোনাম। উৎসবমুখর পরিবেশে চলছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ, কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের লাইন। খুব সুন্দর ও স্বাচ্ছন্দ্যভাবে ভোট দিলাম। শর্ট সময়ের মধ্যে ভোট হয়ে গেল, খুব ভালো লাগলো। এখন পর্যন্ত যা ভোট হয়েছে শান্তিপূর্ণ সুন্দরী ভোট হচ্ছে এবং সবাই হাসি খুশি মুখেই ভোট দিচ্ছে। মুক্তিযুদ্ধে সপক্ষে জয় হবে, ভোট দিয়ে বললেন শেখ হাসিনা। আমরা আশা করি যে নৌকার জয় হবে, স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চেতনার জয় হবে। ঠাকুরগাঁওয়ে ভোট দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। এই কেন্দ্রটির অবস্থা বেশ ভালো দেখুন। নির্বাচনে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির বিজয় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সকালে রাজধানীর ধানমন্ডি সিটি কলেজে ভোট কেন্দ্রে ভোট দিয়ে একথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, উন্নত বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে জনগণ আবারও নৌকাকে জয়যুক্ত করবে। সুধাসদনের বাসার ঠিকানায় ভোটার আওয়ামী লীগ সভাপতি ও বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে হিসেবে ভোট কেন্দ্র ঢাকা সিটি কলেজে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে রোববার সকাল 8:45 সেখানে পৌঁছান আওয়ামী লীগ প্রধান। এই সময় তার সঙ্গে ছিলেন বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানা এবং মেয়ে সাইমা ওয়াজেদ। ভোট গ্রহণ শুরু হলে সকাল 8টায় এই কেন্দ্রে প্রথম ভোটাধিকার প্রয়োগ করেন বঙ্গবন্ধু কন্যা ও আওয়ামী লীগ সভাপতি। পরে দেশি বিদেশি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শেখ হাসিনা। বলেন, নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার সপক্ষের শক্তি বিজয়ী হবে। এছাড়া দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে জনগণ নৌকায় ভোট দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। স্বাধীনতার সপক্ষে শক্তির জয় হবে সেটা আমরা মনে করি। আর তাছাড়া বাংলাদেশ যে উন্নয়নের মহাসড়কে, এই মহাসড়কে উন্নয়নের এই যাত্রা, এই অপ্রতিরোধ্য যাত্রা, এই অগ্রগতি অব্যাহত রাখার জন্যই আমি বিশ্বাস করি যে বাংলা জনগণ আমাদেরকে নৌকা মার্কায় ভোট দেবেন এবং আরেকবার তাদের সেবা করার সুযোগ দেবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নির্বাচনকে ঘিরে বিএনপি জামায়াতের সহিংসতার কথা উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি সব দল, প্রার্থী ও ভোটারদের ধৈর্য ধরার আহ্বান জানান। কয়েকদিনের সহিংসতা আমাদের আওয়ামী লীগের নওগাঁ জেলার 25 উপজেলা সভাপতি সহ 10 জনের মতো নিহত হয়েছে। আমরা সহিংসতা চাই না, শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দেবে, ভোটের অধিকার তাদের মৌলিক অধিকার, সেই অধিকার তারা প্রয়োগ করবে, যাকে খুশি তাকে ভোট দিয়ে তারা জয়যুক্ত করবে। এখানে আমি বলবো সকল দল, সকল প্রার্থী, সকল ভোটার সবাইকে ধৈর্য ধরতে হবে। জনগণের উপর আস্থার কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, জনতা যে সিদ্ধান্ত দেবে তাই মেনে নেবে আওয়ামী লীগ। যেই ক্ষমতা আসুক বাংলাদেশের। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে ব্রিফিং করছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র অর্জিত হয়েছে। আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় গেলেই মানুষের কল্যাণ হয়, দেশের উন্নয়ন হয়। আওয়ামী লীগের নেতৃত্বে একটি দারিদ্র্যপীড়িত স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হয়েছে বাংলাদেশ। সকল প্রতিবন্ধকতা জয় করে উন্নয়নের মহাসড়কে সমৃদ্ধির অভিযাত্রায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। গণমানুষের কল্যাণে আওয়ামী লীগের অবদান ও সাফল্যের কারণে নৌকার পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বিশ্বজয়ী নেতা জননেত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অকুণ্ঠ সমর্থন দিয়ে বাংলাদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে আওয়ামী লীগের পক্ষে অবস্থান গ্রহণ করেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ধ্বংসাত্মক রাজনীতির কারণে জনগণ বিএনপি জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে। জনগণ বিএনপির ডাকে কোনো সাড়া দেয়নি। বিএনপি জামায়াত অশুভ জোট জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হওয়ায় নির্বাচনী প্রচারণায়ও নামতে পারেনি। বিএনপি জামায়াত ঐক্যফ্রন্ট অশুভ জোট নির্বাচনে নিশ্চিত পরাজয় বুঝতে পেরে সন্ত্রাস ও সহিংসতার পথ বেছে নিয়েছে। নির্বাচনের ঠিক আগের রাতে বিএনপি জামাত সন্ত্রাসীদের হামলায়
5 জন আওয়ামী লীগ নেতা কর্মী নিহত হয়েছে। সুনামগঞ্জের ধর্মপাশায় আওয়ামী লীগের সাইফুল ইসলাম ও চট্টগ্রামের পটিয়ায় যুবলীগের দিল মোহাম্মদ বাসা বাঁশখালীতে একজন নিহত হয়েছে। লক্ষ্মীপুরের দত্তপাড়ায় ইউনিয়ন ছাত্রলীগ কর্মী নিহত ও একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। বিএনপি জামাতের সন্ত্রাসীদের হামলায় রাঙ্গামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বাসির উদ্দিন নিহত হয়েছে এবং 11 জন আহত হয়েছে। বিএনপি জামাতের সন্ত্রাসীরা চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের রাইফেল ছিনতাই করেছে এবং এখানে 3 পুলিশ সদস্য আহত হয়েছে। রাজশাহীর তানোরে নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয়েছে। বিএনপি জামাতের সন্ত্রাসীদের হামলায় চট্টগ্রামের চন্দনায় 6 জন আহত হয়েছে, যাদেরকে সিএমএইচে ভর্তি করা হয়েছে। চট্টগ্রামের লোহাগড়ায় বিএনপি জামাতের ক্যাডার বাহিনীর হামলায় যুবলীগ নেতা বাদশাহ খালেদ গুলিবিদ্ধ হয়েছে। নোয়াখালীর 2 আসনের কেশারপাড় ইউনিয়নের আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। কিশোরগঞ্জের ভৈরবে 107 নম্বর কেন্দ্রে নয়াহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুলিশের উপর গুলিবর্ষণ করা হয়েছে। শিয়ালগঞ্জ 2 আসনে আওয়ামী লীগের 2টি নির্বাচনী ক্যাম্প এবং নেতা কর্মীদের বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। শিয়ালগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সহ 5 জন আহত হয়েছে। জয়পুরহাটের খেতলাল উপজেলায় ছাত্রলীগের সোহেল আবদুল্লাহ মাসুমকে পিটিয়ে আহত করা হয়েছে। সীতাকুণ্ডে পেট্রোল বোমা হামলা চালানো হয়েছে। ঠাকুরগাঁও সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে আবারও অগ্নিসংযোগ করেছে বিএনপি জামাত সন্ত্রাসী বাহিনী। পঞ্চগড়ে আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলামের বাড়িতে অগ্নিসংযোগ, বাগেরহাট আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ, কুষ্টিয়ার দৌলতপুরে আনসার সদস্যকে পিটিয়ে হত্যা, কুমিল্লার বরুড়ার আড্ডা ডিগ্রি কলেজ কেন্দ্রে হামলা ও পিকআপে অগ্নিসংযোগ করে কয়েকজনকে আহত। নোয়াখালী 2 আসনের নাটেশ্বর কেন্দ্রে বিএনপি সমর্থকদের হামলা, ব্যালট পেপার সহ ভোট সামগ্রী লুট ও প্রিজাইডিং অফিসার সহ 6 জন আহত করেছে বিএনপি জামাতের সন্ত্রাসীরা। ঢাকা 1 আসনের স্বতন্ত্র প্রার্থী সালমা ইসলাম, যাকে বিএনপি সমর্থন দিয়েছে, তার পক্ষে ভোট কেনার সময় 23 জন আটক হয়েছে। নেত্রকোনা 4 আসনে ভোট কেনার সময় জেলা বিএনপির সদস্য ও কলিজুরি উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম টাকা সহ আটক হয়েছে। এভাবে সারা দেশে তারা সহিংসতা ও সন্ত্রাস সৃষ্টি করে ত্রাসের রাজত্ব কায়েম করার অপচেষ্টা চালাচ্ছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিএনপি জামাত একদিকে সারা দেশে ত্রাস ও আতঙ্ক সৃষ্টি, অন্যদিকে মিডিয়ার সামনে লাগাতার মিথ্যাচার ও অপপ্রচার চালাচ্ছে। আপনারা দেখেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মোহাম্মদপুরে ব্যালট পেপার ছিনতাই করে সিল মারার মতো কি নির্লজ্জ মিথ্যাচার করেছে। মোহাম্মদপুরে ইভিএম প্রযুক্তির মাধ্যমে ভোট গ্রহণ চলছে, সেখানে কিভাবে ব্যালট পেপার ছিনতাই করে সিল মারা যায়। কণ্ঠ নকলের মেশিন আবিষ্কারের মতো ইভিএমেরও ব্যালট পেপার আবিষ্কারের মতো একের পর এক হাস্যকর অভিযোগ করে যাচ্ছেন রিজভী সাহেবরা। তাদের মতো মিথ্যাবাদীদের এখন দণ্ডিত দুর্নীতিবাদদের মুখপাত্র। তাদের মিথ্যাচার হিটলারের গোয়েবেলসকেও হার মানিয়েছে। আমরা সরাসরি ছিলাম রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে। সেখানে নির্বাচন পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। এদিকে নির্বাচন উৎসব মুখর হচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মহাজোটের প্রতি গণজোয়ার দেখে দিশেহারা হয়ে পড়েছে স্বাধীনতা বিরোধী অপশক্তি। সকালে নোয়াখালীর উদয়ন প্রি ক্যাডেট একাডেমি কেন্দ্রে ভোট দিয়ে এ কথা বলেন তিনি। বিজয়ের মাসে সাম্প্রদায়িক অপশক্তির সব ষড়যন্ত্র রুখে দিতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগও প্রস্তুত বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। এর আগে সকাল 8:30টার দিকে উদয়ন প্রি ক্যাডেট একাডেমি কেন্দ্রে যান তিনি। ভোট দেওয়ার পর নিজ সংসদীয় আসনের কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন ওবায়দুল কাদের। নোয়াখালী 5 আসনে নৌকা প্রতীকে লড়ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এই আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। এছাড়া জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন সহ আরও 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে ভোটার 3,31,735 জন।
নির্বাচনে যে শান্তিময় পরিবেশ বিরাজ করছে, আমার বিশ্বাস একাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হবে। মহাজোটের পক্ষে যে গণজোয়ার, এই গণজোয়ারে দিশেহারা হয়ে পড়েছে, যে কারণে তারা মরণ কামড় দিতে পারে। তারপরেও সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার, র্যাব সবাই প্রস্তুত, এবং আমাদের দলের নেতা কর্মীরাও সব ভোট কেন্দ্রে তারা ভোট রক্ষা করার জন্য তারা থাকবে, যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা না হয়। যুদ্ধাপরাধী স্বাধীনতা বিরোধীরা যাতে ক্ষমতায় আসতে না পারে সেজন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সকালে রাজধানীর ধানমন্ডির সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এর আগে সকাল 10:15টার কিছু পরে ভোট কেন্দ্রে আসেন সজীব ওয়াজেদ জয়। ভোট কক্ষে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। পরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা। বাংলার মানুষ দেশের চলমান অগ্রগতি এগিয়ে নিতে নির্বাচনে আবারও নৌকার বিজয় করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এছাড়া বিএনপি জামায়াত পরাজয় নিশ্চিত জেনেই নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন সজীব ওয়াজেদ জয়। বাংলার মানুষ উন্নয়নের জন্য ভোট দেবে, নৌকায় ভোট দেবে, নৌকাকে আবার বিজয় করবে, যাতে আমরা উন্নয়নের অগ্রগতি এগিয়ে নিয়ে যেতে থাকি। যারা যুদ্ধ অপরাধীদের নিয়ে রাজনীতি করে তাদেরকে ভোট দেবেন না। বিএনপি জামাত যুদ্ধ অপরাধীরা তারা মিলে এই নির্বাচনকে একটা কন্ট্রোভার্সিয়াল একটা নির্বাচন করার জন্য লেগে পড়ে আছে। তারা বিদেশে প্রচণ্ড লবিং করছে। তারা জানে সব জরিপে তো এটা সবাই জানে যে বিএনপি জামাতের জেতার কোনো উপায় নাই, তো তারা চেষ্টা করে যাচ্ছে আমাদের লোকজনকে হত্যা করে। পুরান ঢাকায় ভোট দিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে লালবাগের গৌরীসুন্দর রায় লেনে ঢাকা শিশু হাসপাতাল 2 কেন্দ্রে ভোট দেন তিনি। নিজ আসনে কেন্দ্র পরিদর্শন করে ভোট কেন্দ্রের পরিবেশ ও ভোটারদের সমাগমে সন্তুষ্টি প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী। পরে সাভার থেকে নিজ আসনের ভোট কেন্দ্র পরিদর্শন করেন তিনি। শীতের সকালেও ভোটারদের উপস্থিতি ও ভোট পরিদর্শনে আসা পর্যবেক্ষকদের উপস্থিতি উল্লেখ করেন তিনি। জানান, ভোট কেন্দ্রগুলোতে আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রয়েছে, যা ভোটারদের ভোট কেন্দ্রে আসতে উৎসাহিত করবে। ভোটাররা নৌকায় সমর্থন জানাবেন বলেও আশা প্রকাশ করেন খাদ্যমন্ত্রী। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে। আমি বিদেশি পর্যবেক্ষকদের দেখলাম এখানে প্রবেশ করেছে, আমি কোনো কমপ্লেন আমি দেখলাম না। নিরাপত্তা ব্যবস্থা আছে, কোনো রকম কারো কাছ থেকে কোনো কমপ্লেন নাই। মনে করি যে মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবে, অগ্রগতির পক্ষে ভোট দেবে, মুক্তিযুদ্ধের পক্ষে ভোট দেবে। এর বিকল্প কোনো কিছু ঘটার সম্ভাবনা আমি দেখি না। এবার যে গণজোয়ার আসছে, আমি 70 নির্বাচন দেখেছি। 70 নির্বাচনে যে স্বতঃস্ফূর্ততা ছিল, জোয়ার ছিল একটা, আজকে দীর্ঘ 48 বছর পর আবার বাংলাদেশে সেই ধরনের একটি নির্বাচন আমি লক্ষ্য করছি। নির্বাচনে সারা দেশের ভোটের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। একই সঙ্গে মানুষ ভোট দিতে পারলে তাদের বিজয় সুনিশ্চিত হবে বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দিয়ে বলেন, তার কেন্দ্রে শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে। ভোট গ্রহণ শুরুর পরপরই সকাল 8:15টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় নিজ কেন্দ্রের পরিবেশ নিয়ে স্বস্তি প্রকাশ করলেও ঠাকুরগাঁওয়ের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের বাধা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। ঠাকুরগাঁও সরকারি কলেজের যে আপনার কেন্দ্র, সেই কেন্দ্রে সকাল থেকেই আপনার ভোটারদেরকে ভেতরে প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে। ভোটাররা যদি ভোট দিতে পারেন তাহলে আমরা সবসময় বলেছি যে তাহলে নিঃসন্দেহে আপনার একটা ভোট বিপ্লব ঘটবে এবং সেই ক্ষেত্রে আপনার ঐক্যফ্রন্টের বিজয় অনিবার্য হবে। শহীদের পরিস্থিতি আজকে সকাল থেকে আমি তেমন কোনো খবর পাইনি। এই কেন্দ্রটির অবস্থা বেশ ভালো দেখলাম, যেখানে ভোটাররা ভোট দিতে পারছে।
আমরা চাই ভোটাররা ভোট দিক। এদিকে সকাল 9টায় রাজধানীর ভিকারুননিসা নুন স্কুল কেন্দ্রে ভোট দেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। এ সময় সারা দেশের ভোটের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। যদি আমরা ভোট অধিকার থেকে বঞ্চিত হই, এটা স্বাধীনতা থেকে বঞ্চিত হওয়ার শামিল। জায়গায় জায়গায় যে খবরগুলো পাচ্ছি এটা উদ্বেগজনক। কেন বলছে যে রাত্রেই হয়ে গেছে, সন্ধ্যায় কাজ হয়ে গেছে। এটা খুবই দুঃখজনক। কেন এটা হলো শহীদদের সঙ্গে বেইমানি করা। বাইরে থেকে যে খবরগুলো পাচ্ছি আমার পকেটে আছে, যে আমরা দিতে পারলাম না, দেওয়ার পরে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। আমরা দাবি করব যে এটার উপরে তদন্ত ঠিকমতো হয়। কেন এইটা সবচেয়ে বড় অপরাধ। যত রকম অপরাধ আছে, মানুষের ভোট অধিকার নিয়ে নেওয়া মানে শহীদদের সঙ্গে বেইমানি করা। সারা দেশের ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান এই দুই শীর্ষ নেতা। এইগুলো মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে মোহাম্মদপুর এলাকায় আছেন আমাদের রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন, অপর আপনি জানেন যে আজকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেই নির্বাচনী খবর জানাতে সকাল থেকে ঢাকার মিরপুর জোন এবং মোহাম্মদপুর জোনে রয়েছি। এই মুহূর্তে আমি রয়েছি মোহাম্মদপুর যে রেসিডেন্সিয়াল মডেল স্কুল রয়েছে সেখানে অবস্থান করছি। তো এর কিছুক্ষণ আগে অর্থাৎ ঘন্টা খানেক বা 30 মিনিট আগে আমরা এই পাশে শ্যামলীতে একটি কেন্দ্র রয়েছে ইভিএম, সেই কেন্দ্র আমরা পরিদর্শন করেছিলাম। সেখানে ভোটারদের সাথেও কথা হয়েছে। তো সেখানে কয়েকজন ভোটার আমাদেরকে বলেছেন যে গতানুগতিক যে আমাদের দেশের ভোটিং সিস্টেমটা রয়েছে তার চেয়ে একটু ব্যতিক্রম এবং অনেকটাই সহজলভ্য বা ভোট দিতে বা ভোটদান প্রক্রিয়াটা সহজ বলে তারা বলছেন। এটা অনেকেই বিষয়টা বলছেন এবং যে প্রিজাইডিং অফিসার রয়েছেন তারাও আমাদেরকে বলছেন যে ভোটাররা সহজেই এবং এই ভোট দিতে পারছে, তাদের মধ্যে কোনো ধরনের সমস্যা হচ্ছে না। এর আগে অর্থাৎ সকাল 9টা থেকে 10টায় ওই সময়টাতে আমরা মিরপুরের যে টেকনিক্যাল সেন্টার রয়েছে সেখানে আমরা ঢাকা 14 আসনে একটি কেন্দ্রে গিয়েছিলাম। সেই কেন্দ্রে কয়েকজন ভোটারের সাথে কথা হয়েছে আমাদের। তো সেই ভোটাররা আমাদেরকে কয়েকটি বিষয় বলেছেন যে নতুন যে ডিজিটাল বা স্মার্ট কার্ড রয়েছে সেই স্মার্ট কার্ডে নিয়ে ভোট দিতে এসে কিছুটা বিড়ম্বনায় পড়েছেন। কারণ হচ্ছে যে স্মার্ট কার্ডে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি কেন্দ্রে পাঠানোর কথা, সেই নাম্বারটি পূর্ব থেকে কেন্দ্রে না পাঠানোর কারণেই আসলে তারা এখানে এসে অনেকটা বিপত্তিতে পড়েছেন যে নাম্বার পাচ্ছেন না বা এর ফলে তারা ভোট দিতে একটু শুরু দিকে কিছুটা বিপত্তিতে পড়েছেন। এছাড়া অনেকেই যে স্লিপ নিয়ে এসেছেন ভোটার দেওয়ার যে স্লিপ, সেই ভোট দেওয়ার স্লিপ নিয়েও অনেকে এই কেন্দ্র থেকে ওই কেন্দ্রে অর্থাৎ কিছুটা বিপত্তিতে পড়েছিলেন ভোটদান নিয়ে। আর যদি বলি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই বিষয়গুলি কিন্তু আসলে আমরা এই পর্যন্ত ঢাকার যে 14 এবং 13 আসন রয়েছে সেখানে কিন্তু আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক দেখেছি। কোথাও কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর অবস্থার খবর পাইনি। আর আরেকটি বিষয় হচ্ছে যে ওখানে ঢাকা 14 আসনে যে বিএনপির প্রার্থী রয়েছেন সেই বিএনপির প্রার্থী কিন্তু আমাদেরকে ভোটদান শেষে কিছু অভিযোগ করেছেন যে তাদের এজেন্টদেরকে বের করে দেওয়া হচ্ছে, এরকম কিছু অভিযোগ তারা আসলে বলেছেন এবং তারা নির্বাচন কমিশনকে বিষয়গুলি তারা লিখিতভাবে রাতেও জানিয়েছেন এবং সকালেও তারা এই বিষয়টি তারা জানিয়েছেন। আপলা, আমার কাছে এই ছিল আজকের নির্বাচনী সংবাদ। মোহাম্মদপুর থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী ওবায়দুল্লাহ মামুন, জানাচ্ছিলেন এই মুহূর্তের সর্বশেষ পরিস্থিতি। ভোট গ্রহণের খবর জানাতে এই মুহূর্তে চলে যাব রাজধানীর বাড্ডায়। সেখানে রয়েছেন সহকর্মী শাহরিয়া জামান দ্বীপ। খিলগা, মালিবাগ সহ রামপুরা বিভিন্ন জায়গায় আমরা ঘুরেছি এবং আমরা দেখতে পেয়েছি যে উৎসবমুখর পরিবেশে সাধারণ মানুষ তাদের ভোট প্রয়োগ করছে এবং সময় বাড়ার সাথে সাথে ভোট প্রদানের যে লাইন সেই লাইনটি কিন্তু বাড়ছে। এছাড়া একটু জানিয়ে রাখতে চাই যে ভোটকে কেন্দ্র করে সাথে সাথে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাধারণ মানুষ এটিকেও কিন্তু সাধুবাদ জানিয়েছে। তারা বলছে অন্যান্য বারের তুলনায় এবার ভোট কেন্দ্রের ভিতরে এবং বাইরে যে নিরাপত্তা ব্যবস্থা তারা লক্ষ্য করেছে এটিকে তারা ভালোভাবে গ্রহণ করেছে এবং তারা বলেছে যে তারা ভোট দিতে যাওয়ার সময় ভোট কেন্দ্রের ভিতরে তাদের তেমন একটি সমস্যা হয়নি। একটু জানিয়ে রাখতে চাই যে সকাল 8:15টার দিকে ঢাকা 9 আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যিনি রয়েছেন সাবের হোসেন চৌধুরী, তিনি কিন্তু ভোট প্রদান করেছেন মালিবাগ উচ্চ বালিকা বিদ্যালয়ে যেটি রয়েছে সেখানে। এবং তিনি যেটি বলেছেন যে দলমত নির্বিশেষে সব মানুষকে ভোট কেন্দ্রে আসার জন্য এবং ভোট দেওয়ার জন্য। এবং তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন যে ভোটের ফলাফল যাই হোক তিনি মেনে নেবেন, কিন্তু সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই কাজটি তিনি করে গেছেন। এবং আজকে সাধারণ মানুষ কিন্তু নির্বিঘ্নে ভোট দিচ্ছেন এবং সবার মধ্যে একটা উচ্ছ্বাস কাজ করছে। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম সাধারণ মানুষ
মানুষের সাথে তারা আমাদের যেটি জানিয়েছেন যে অন্যান্য বারের থেকে কিন্তু এবারে যে নিরাপত্তা ব্যবস্থা এবং সামগ্রিক যে ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন, এতে তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং তারা বলেছেন খুব নির্বিঘ্নে নিশ্চিন্তে তারা ভোট দিতে পারছেন। এছাড়া একটু জানিয়ে রাখতে চাই যে স্ট্রাইকিং যে বিভিন্ন ফোর্স রয়েছে সেটি কিন্তু নিয়মিত টহল দিয়ে যাচ্ছে, অর্থাৎ নিরাপত্তার ব্যবস্থা কিন্তু অত্যন্ত কঠোর এবং আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ পরপরই কিন্তু যে স্ট্রাইকিং ফোর্সগুলি রয়েছে সেগুলো কিন্তু টহল দিয়ে যাচ্ছে। তো এখান থেকে আসলে সর্বশেষ তথ্যটি আমার কাছে ছিল যে সাধারণ মানুষ নিশ্চিন্তে নির্বিঘ্নে এবং উৎসবমুখর পরিবেশে তাদের ভোট প্রদান করে যাচ্ছে। ফয়সাল। সহকর্মী শাহরিয়ার জামান দীপ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন রাজধানীর বাড্ডা থেকে, জানিয়েছেন সেখানের ভোট গ্রহণের খবর। আমাদের সহকর্মী সালাউদ্দিন সুমন এই মুহূর্তে রয়েছেন ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এবং আমরা সরাসরি চলে যাব তার কাছে। বিচ্ছিন্ন কিছু ঘটনার অভিযোগ ছাড়া একেবারে শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবেই ঠাকুরগাঁও 1 আসনে ভোট গ্রহণ চলছে। আমরা বেশ কয়েকটি ভোট কেন্দ্রে গিয়েছি, দেখেছি যে মোটামুটি সবখানেই ভোটাররা যেতে পারছেন এবং শান্তিপূর্ণভাবে অবস্থান করে সেখানে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারছেন। তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমি যেখান থেকে কথা বলছি, এই ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন। ভোট দেওয়ার পরে তিনি কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছেন এবং তিনি কয়েকটি অভিযোগ করেছেন। তার আগে এই অভিযোগগুলো নিয়ে কিছুক্ষণ আগে তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে গিয়েছিলেন। 15টি কেন্দ্রের তাদের যে বিএনপি সমর্থিত যারা লোকজন আছেন, ভোটার আছেন, তাদের বাধা দেওয়া হচ্ছে, এই ধরনের অভিযোগ করে রিটার্নিং কর্মকর্তার কাছে একটি অভিযোগ দিয়েছেন। পাশাপাশি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন। গণমাধ্যম কর্মীরা তাকে জিজ্ঞেস করেছিলেন যেহেতু অভিযোগ করছেন সে শেষ পর্যন্ত নির্বাচনের কি অবস্থা, কি ভাবছেন। তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে তারা নির্বাচনে আছেন এবং তারা আশাবাদী যে তারা জয়লাভ করবেন। পাশাপাশি এই আসন থেকেই লড়ছেন আওয়ামী লীগের প্রার্থী যিনি রমেশ চন্দ্র সেন, তার পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে কয়েকটি স্থানে আওয়ামী লীগের যারা ভোটার রয়েছেন তাদেরকে যেতে বাধা দেওয়া হচ্ছিল, সেই ধরনের অভিযোগ কিন্তু তার পক্ষ থেকে করা হয়েছে। তিনি তার পক্ষ থেকে বলা হয়েছে তো পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে সেসব ভোট কেন্দ্রে পরবর্তীতে আবার পরিস্থিতি স্বাভাবিক করে নিয়ে আসছেন। তারা বলেছেন যে আসলে এখন পর্যন্ত এখানে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। আর আমরা দেখেছি যে এই কেন্দ্রে কিছুক্ষণ আগে রিটার্নিং কর্মকর্তা এসেছিলেন এবং এই শহর জুড়েই কিন্তু আমরা দেখছি যে নিরাপত্তা টহল রয়েছে, আর্মি টহল দিচ্ছে এবং বিজিবি টহল রয়েছে এবং পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী এবং সাধারণ মানুষ বের হয়ে ভোট কেন্দ্রে যেতে পারছেন, ভোট দিচ্ছেন। আসলে এর পাশাপাশি আশপাশের যে এই ঠাকুরগাঁয়ে আরও দুটি আসন রয়েছে, ঠাকুরগাঁও 2 এবং ঠাকুরগাঁও 3, এসব জায়গা থেকেও এখন পর্যন্ত উল্লেখ করার মতো কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর আমাদের কাছে আসেনি। সব মিলিয়ে বলা যায় যে ঠাকুরগাঁও এখানে এখন পর্যন্ত সার্বিকভাবে বলা যায় যে সুষ্ঠুভাবেই ভোট গ্রহণ চলছে। এই ছিল এখান থেকে সর্বশেষ ভোটের খবরাখবর। অপলা। ঠাকুরগাঁও থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী সালাউদ্দিন সুমন, জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। দর্শক, আমরা ভোট গ্রহণের আরো খবর জানবো। আমাদের সহকর্মী খান মোহাম্মদ রুমেল রয়েছেন খুলনায়। আমরা খুলনার কিভাবে ভোট গ্রহণ হচ্ছে, ভোট গ্রহণের সেই খবর জানতে সরাসরি চলে যাচ্ছে খুলনায় সহকর্মী রুমেলের কাছে। খুলনা 2 আসনের আহসানুল্লাহ কলেজ কেন্দ্রে এখানে সকাল 10টার দিকে ভোট দিয়ে গেছেন এই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ সালাউদ্দিন জুয়েল। তো তিনি ভোট দিয়ে গেছেন। এর আগে এখান থেকে হাফ কিলোমিটার দূরে আরেকটি কেন্দ্রে টুটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, সেখানে ভোট দিয়েছেন এই আসনে যিনি বিএনপির মনোনয়ন নির্বাচন করছেন নজরুল ইসলাম মঞ্জু। তো দুজনে ভোট দেওয়ার পরে আমরা যারা গণমাধ্যম কর্মীরা আছি, গণমাধ্যমের সঙ্গে তারা কথা বলেছিলেন। এখানে প্রথমে সকাল 9টার দিকে ভোট দিয়েছেন নজরুল ইসলাম মঞ্জু। তো তিনি ভোট দেওয়ার পরে সাংবাদিকদের সঙ্গে যে প্রতিক্রিয়া দিয়েছেন সেখানে তিনি নানান নেতিবাচক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, তিনি দাবি করেছেন যে তার যে নির্বাচনী আসন সেখানের যে ভোটার, তার যে এজেন্ট রয়েছে সেই এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে, এরকম অভিযোগ তিনি করেছেন এবং তিনি বলছেন যে নির্বাচন সুষ্ঠু হয়নি। তিনি সেই দাবি করেছেন। নির্বাচন শুরু হওয়ার, ভোট গ্রহণ শুরু হওয়ার মাত্র 1.25 ঘন্টা পরে, অর্থাৎ 9:15 সময় তিনি আমাদের সঙ্গে কথা বলেছিলেন। আর এরপরে 10টার কিছু পরে এখানে শেখ সালাউদ্দিন
সালাউদ্দিন জুয়েল আওয়ামী লীগের মনোনয়নের জন্য নির্বাচন করছেন, তিনি ভোট দিয়েছেন, তিনিও ভোট দেওয়ার পরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন। তো শেখ সালাউদ্দিন জুয়েল বলেছেন যে সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে এখন পর্যন্ত, এবং তিনি বলেছেন যে ভোট দেওয়ার আগে অর্থাৎ যে 2 ঘন্টা সময় গিয়েছিল, অর্থাৎ 8টা থেকে ভোট শুরু হয়েছে, সকাল 10টায় তিনি ভোট দিয়েছেন। তিনি বলেছেন যে 2 ঘন্টায় তিনি বেশ কয়েকটি কেন্দ্রে গিয়েছেন, সব জায়গায় তিনি সুষ্ঠু পরিবেশ দেখেছেন, ভোটাররা নির্ভয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে, এমনটাই শেখ সালাউদ্দিন জুয়েল দাবি করেছেন। এবং শেখ সালাউদ্দিন জুয়েল বলেছেন যে অভিযোগ করা বিএনপির অভ্যাস, সেই অভ্যাসের কারণে বিএনপি অভিযোগ করেছে। বিএনপির যে তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির, তার অভিযোগ সত্য নয় বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আর এছাড়া যে তথ্যটি জানাতে চাই, এই খুলনা 2 আসনে সম্পূর্ণ কিন্তু ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ হচ্ছে। তো আমরা দেখেছি যে সকাল থেকে, অর্থাৎ সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, 8টার আগে থেকে ভোটাররা কেন্দ্রে উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে আমরা দেখছি যে প্রত্যেকটি কেন্দ্রেই ভোটারদের উল্লেখযোগ্য সংখ্যক উপস্থিতি রয়েছে। তবে যেটি হয়েছে, যেহেতু ইভিএম এ ভোট গ্রহণের সময় খুবই কম লাগে, যেহেতু এখানে ম্যানুয়ালি ভোট নেওয়া হয় না, জাস্ট শুধু একটি বাটন চেপে ভোটাররা তাদের ভোটের অধিকারটি প্রয়োগ করতে পারেন, সে কারণে লাইনটি দীর্ঘ হচ্ছে না, কিন্তু ভোটাররা দলে দলে এখনো পর্যন্ত আসছেন। এবং খুলনা 2 আসনে এখন পর্যন্ত আমরা কিন্তু কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। তো খুলনা 2 আসন থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। আমাদের সঙ্গে খুলনা থেকে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল। ফিরছি 1 মিনিট পর। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হবেন বিরতির পরে খন্দকার মনিরুজ্জামান আলোচক হিসেবে, এবং আমাদের সহকর্মী পারমিতা হিম কিছু তথ্য উপাত্ত নিয়ে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হবেন। দর্শক, নির্বাচনের মূল আকর্ষণ ভোট গ্রহণ, আর সেই ভোট গ্রহণ এই মুহূর্তে চলবে বিকেল 4টা পর্যন্ত। ভোট গ্রহণ, যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করা হবে সেই প্রার্থীদের তথ্য নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আমি জানাবো যে আসনে সবচেয়ে বেশি হেভি ওয়েট প্রার্থী রয়েছেন যে বিভাগটিতে, সেই বিভাগটি নিয়ে আমি প্রথমে আলোচনা শুরু করতে চাই। ঢাকা বিভাগ, যার কথা আমি বলছি, ঢাকা বিভাগে রয়েছে সবচেয়ে বেশি আসন, 70টি আসন নিয়ে এই ঢাকা বিভাগ গঠিত। এবং দেখতে পাচ্ছেন প্রার্থী সংখ্যা এখান থেকে 456 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। আমি আগেই বলেছি উল্লেখযোগ্য প্রার্থী বা হেভি ওয়েট প্রার্থীর সংখ্যা কিন্তু ঢাকা বিভাগ থেকেই সবচেয়ে বেশি। মোট ভোট কেন্দ্রের সংখ্যা এখানে 8089টি। সবকিছু নিয়ে সব প্রার্থীদের নিয়ে আলোচনা করা সম্ভব হবে না, কিন্তু 10 বছর পর ধানের শীষ এবং নৌকা প্রতীক নিয়ে এবারের নির্বাচন হচ্ছে। তো মূল প্রতিদ্বন্দ্বিতা বোঝাই যাচ্ছে এবার তাদের মধ্যে হবে। নৌকা এবং ধানের শীষের যারা প্রার্থী রয়েছেন তাদেরকে নিয়ে আমি আমার আজকের মূল আলোচনাটা করব। আর প্রথমে আমি শুরু করতে চাই নির্বাচনী আসন 130, যেটি হচ্ছে টাঙ্গাইল 1 আসন। সেখানে নৌকা প্রতীকে যিনি দাঁড়িয়েছেন, যিনি প্রার্থী রয়েছেন, তিনি আওয়ামী লীগের অত্যন্ত পরিচিত মুখ মোহাম্মদ আব্দুর রাজ্জাক। তার সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা যার হবে বলে আশা করা যাচ্ছে তিনি ধানের শীষ প্রতীকে যিনি আছেন শহীদুল ইসলাম। এবং এছাড়া অন্যান্য যে প্রার্থীরা রয়েছেন তারা তো রয়েছেনই, আপনারা জানেন। হাত পাখা এবার সর্বোচ্চ সংখ্যক 299টি আসনেই তারা প্রার্থী দিয়েছে। তাছাড়া সব আসনেই আমরা দেখেছি যে স্বতন্ত্র প্রার্থী, বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী রয়েছে। টাঙ্গাইল 1 আসনেও তারা রয়েছে। তবে মূল যে প্রতিদ্বন্দ্বিতা সেটি আওয়ামী লীগের আব্দুর রাজ্জাক এবং বিএনপির শহীদুল ইসলাম, তাদের মধ্যেই হবে বলে আশা করা যাচ্ছে। টাঙ্গাইল 5 আসন নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। টাঙ্গাইল 5 আসনেও নৌকায় যিনি আছেন সানোয়ার হোসেন, তার সঙ্গে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন ধানের শীষ প্রতীকে আছেন মাহমুদুল হাসান। এছাড়া লাঙ্গল প্রতীকেও এখান থেকে প্রার্থী রয়েছেন। তবে এই টাঙ্গাইল 5 আসনে সানোয়ার হোসেন ও মাহমুদুল হাসানকেই মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করা হচ্ছে। দর্শক, আমরা ঢাকার আসন নিয়ে আলোচনা করছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে প্রতীকের বিভিন্ন প্রার্থীগুলো রয়েছে তাদের মধ্যে হেভিওয়েট প্রার্থীদের সংখ্যাও কম নয়। আমি এখন টাঙ্গাইল 6 আসনে যারা প্রার্থী রয়েছেন তাদের কথা বলবো। টাঙ্গাইল 6 আসনে নৌকা থেকে আছেন আসানুল ইসলাম টিটু, ধানের শীষ থেকে আছেন গৌতম চক্রবর্তী। তাদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আশা করা যাচ্ছে। এছাড়া হাত পাখা এবং টেলিভিশন মার্কার প্রার্থী রয়েছেন, স্বতন্ত্র প্রার্থী এই আসন থেকেও বেশ কয়েকজন রয়েছেন। এবার যাচ্ছি টাঙ্গাইল 8-এ। টাঙ্গাইল 8-এর আসনে নৌকা থেকে যিনি আছেন জোয়াহেরুল ইসলাম, তার সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা করবেন ধানের শীষ থেকে আছেন কুড়ি সিদ্দিকী। এই পর্যায়ে একটু বলে রাখি, এই নির্বাচনে 69 জন নারী প্রার্থী রয়েছেন, তার মধ্যে একজনই কুড়ি সিদ্দিকী আপনারা দেখলেন, টাঙ্গাইল 8 থেকে যিনি ধানের শীষ প্রতীক নিয়ে দাঁড়িয়েছেন। টাঙ্গাইল থেকে এবার আমরা যাই কিশোরগঞ্জ 6, যেটি ঢাকা বিভাগের আরেকটি
আসন কিশোরগঞ্জ ৬ থেকে নৌকা প্রতীক নিয়ে দাঁড়িয়েছেন নাজমুল হাসান পাপন, যাকে আমরা সবাই বিসিবির সভাপতি হিসেবে অনেক বেশি চিনি এবং তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে। আওয়ামী লীগের অত্যন্ত পরিচিত মুখ এবং কিশোরগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। সেই আসনে নৌকার যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন ধানের শীষ প্রতীক নিয়ে মোহাম্মদ শরীফুল আলম, বোঝাই যাচ্ছে তাদের মধ্যে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে। মানিকগঞ্জ ১ নিয়ে একটু আলোচনা করতে চাই। মানিকগঞ্জ ১ থেকে নৌকা প্রতীক নিয়ে যিনি দাঁড়িয়েছেন AM নাইমুর রহমান, তার সঙ্গে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন ধানের শীষ প্রতীক নিয়ে খন্দকার আব্দুল হামিদ ডাবলু। এই মানিকগঞ্জ ১, মানিকগঞ্জ ২ এবং যে আসনগুলো রয়েছে ঢাকা আসনে, এই সবগুলোতেই কিন্তু স্বতন্ত্র প্রার্থীরাও রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রতীক নিয়ে, সেই সঙ্গে জাতীয় পার্টির যে প্রতীক লাঙ্গল, জাতীয় পার্টিও এবার বেশ কয়েকটি আসনে প্রার্থী দিয়েছে, তাদেরও একটা বিশেষ ভূমিকা কোনো আসনে রয়েছে। তবে মানিকগঞ্জ ২ আসনে দেখতে পাচ্ছেন যে আমাদের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মমতাজ বেগম নৌকা প্রতীকে দাঁড়িয়েছেন এবং বলাই যায় তিনি সেখানে বিপুল জনপ্রিয়, কেননা তিনি এই আসন থেকে আগেও নির্বাচিত হয়েছেন। দর্শক, ঢাকা আসনের তথ্য উপাত্ত আমি জানাচ্ছিলাম। এই মুহূর্তে নির্বাচনের ভোট গ্রহণ চলছে, আমরা আরো ভোট গ্রহণের খবরাখবর জানবো। আপনারা দেখছেন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সময়ের বিশেষ আয়োজন। দর্শক, আমরা ভোট গ্রহণের অনেক খবর জেনেছি, আমাদের রাজধানীর ভোট গ্রহণের খবর জেনেছি, রাজধানীর বাইরের খবর জেনেছি। এই মুহূর্তে আমরা চলে যাব নির্বাচন কমিশনে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নাজমুস সালিহি, জানবো সেখানে কি কর্মযোগ্য চলছে নির্বাচন নিয়ে সেই খবর। সচিবালয়ের যে ভবন, সেখানেও কিন্তু আসলে উত্তাপ বলা যেতে পারে শুরু হয়েছে। সকাল থেকে নির্বাচন কমিশনের যে ভবন রয়েছে সেটাকে কেন্দ্র করে পুরো 4 সাইডে যে যতগুলো রাস্তা সড়ক সংযোগ পথ রয়েছে প্রত্যেকটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং সব কিছুতে পুলিশের যে নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। পুলিশ, সেনাবাহিনী, বিজিবি থেকে শুরু করে সবাই আসলে প্রতিটি রাস্তার মোড়ে অবস্থান নিয়েছেন। এখন পর্যন্ত কোনো গাড়ি কোনো কিছু আসলে এখন পর্যন্ত যে প্রতি দেওয়া হচ্ছে না। পাশাপাশি মানুষের পায়ে চলার পথও আসলে নিয়ন্ত্রণ করা হচ্ছে এইভাবে এবং প্রতিটি গাড়ি আশপাশ দিয়ে যারা যাচ্ছে সবাইকে আসলে যে তল্লাশির মধ্য দিয়ে এইভাবে এখন পর্যন্ত দেখা গেছে সেনাবাহিনী থেকে শুরু করে বিজিবি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত পরিমাণ সদস্য আসলে মোতায়েন করা হয়েছে। এই জায়গাটিতে যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র করা হয়েছে। এখানে এখন বিভিন্ন গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন। পাশাপাশি একটু বলে রাখতে চাই যে বিএনপির পক্ষ থেকে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বে একটি 3 সদস্যের একটি প্রতিনিধি দল আসলে এখানে এসেছেন এবং তারা তারা বলছেন যে সারা বাংলাদেশ থেকে তারা তাদের নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখছেন এবং সেই যোগাযোগ তারা যে তথ্যগুলো পাচ্ছেন সেগুলো তারা নোট রাখছেন এবং নির্বাচন কমিশনকে প্রতিনিয়ত তারা আসলে অবহিত করছেন। তবে তারা এখন পর্যন্ত তারা তাদের আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। ঠিক একইভাবে যে আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন কমিশন সমন্বয় পরিষদের যে কমিটি রয়েছে সেটার যে টিম লিডার আখতারুজ্জামান, তার পক্ষ থেকে আসলে তাদের 11 সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল এখানে এসেছেন। তারাও একইভাবে খোঁজ খবর রাখছেন। সকাল 9টার দিকে এখানে নির্বাচন কমিশন সিইসি এসেছিলেন, তারপর নির্বাচন কমিশন সচিব এসেছেন। পাশাপাশি 2-1টি বিদেশি নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থার প্রতিনিধিদেরকেও আমরা সকালবেলা আসলে নির্বাচন কমিশন ভবনে প্রবেশ করতে দেখেছি। তো এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন ভবন থেকে সর্বশেষ খবর। আমরা সরাসরি ছিলাম নির্বাচন কমিশনে, সেখানকার কর্মযোগ্য সম্পর্কে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে জানিয়েছেন সহকর্মী নাজমুস সালেহি। আমরা এবার চলে যাব নড়াইলে, সেখানে আছেন আমাদের সহকর্মী হুমায়ুন কবির রোজ, তিনি জানাবেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। আপলা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আসলে নড়াইল 2 আসনকে কেন্দ্র করে এখানকার মানুষের মাঝে আমরা গত 1 সপ্তাহ হলো আসলে এখানকার নির্বাচন প্রচারণা থেকে সার্বিক প্রস্তুতি আমরা পর্যবেক্ষণ করেছি এবং সর্বশেষ খবর জানিয়েছি। আজ সকাল থেকে আসলে এখানে নড়াইল 2 আসনে বিভিন্ন কেন্দ্রে আমরা গিয়েছি। এখানে একটা উৎসবের আমেজ, সবার মধ্যে যে একটা ফেস্টিভ একটা মুড সেটা আমরা দেখতে পেরেছি। বিশেষ করে স্কুল কলেজের যে তরুণী আছে যারা প্রথমবার ভোটার হয়েছেন তাদের সাথে আমার কথা হয়েছে। তারা খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দিতে এসেছেন। আপনি জানেন আপলা নড়াইল 2 আসনে 2টি উপজেলা 20টি ইউনিয়ন নিয়ে এই আসনটি গঠিত। এই আসনে কিন্তু আপনার 144টি কেন্দ্র আছে। এখানকার যে হেভিওয়েট প্রার্থী যার দিকে আসলে সবচেয়ে আলোচনা, যার দিকে সবাই তাকিয়ে আছে অন্যান্য আসন থেকে, এই আসনে আসলে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এই জায়গায় আসলে প্রথমবারের মতো নির্বাচন করছেন বিদায় সবার একটু
কৌতূহল। আমরা যেটা জানতে পেরেছি তিনি আসলে সকাল 8টার সময় বেরিয়ে আসলে লোহাগড়া উপজেলার বিভিন্ন কেন্দ্রে যে আছেন সেই কেন্দ্রগুলোতে আসলে গিয়েছেন, পরিদর্শন করেছেন, বিভিন্ন জায়গায় গিয়েছেন। এর আগে সকল অপলা সেটা হচ্ছে যে আমরা মাশরাফি ভোট দেওয়ার কথা রয়েছে 12টার পর তিনি আমাদের কাছে সর্বশেষ তথ্য অনুযায়ী আর কিছুক্ষণ পর আসলে এখানে যে পলিটেকনিক্যাল আসলে যে কেন্দ্রটা আছে সেখানে তিনি যাবেন, সেখানে তিনি ভোটটা দেবেন। এর মাঝে আমরা মুঠোফোনে কথা বলেছি ঐক্যফ্রন্ট প্রার্থী ফরিদুজ্জামানের সাথে। তার এখন পর্যন্ত তার কোনো অভিযোগ পাওয়া যায়নি। এছাড়াও সার্বিক যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের সাথে কথা বলেছি, রিটার্নিং কর্মকর্তা আছেন তার সাথেও কথা বলেছি, সার্বিকভাবে তিনি সন্তুষ্ট প্রকাশ করেছে। তো অপলা, এই ছিল আমার কাছে সর্বশেষ পিছিয়ে আপনার কাছে। নড়াইল থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী হুমায়ুন কবির রোজ। ফয়সাল, আপনার কাছে একটু যাবো এবং আপনার কাছে বলবো যে আমরা জানি যে নড়াইল থেকে এবার নৌকা প্রতীকে দাঁড়িয়েছেন মাশরাফি বিন মর্তুজা, যিনি আমাদের তরুণ সমাজের কাছে ব্যাপক জনপ্রিয় এবং আমরা জানি এবার প্রায় 10.5 কোটি ভোটারের মধ্যে কিন্তু 2 কোটিরও বেশি রয়েছে তরুণ ভোটার। তো আপনার কাছে কি মনে হয় তরুণদের জন্য এবারে প্রথম ভোট? মাঝে তো এটা অনেক প্রভাব ফেলেছে, অনেক বেশি পরিমাণ প্রভাব ফেলেছে এবং আমরা নড়াইলে আমাদের হুমায়ুন কবির রোজ তিনি আছেন ওখানে, তিনি গত কয়েকদিন ধরে জানিয়েছেন আমাদেরকে, তার আগে খান মোহাম্মদ রুমিল সেখানে গিয়েছিলেন, তিনিও জানিয়েছেন সেখানকার যে তরুণ সমাজ তারাও কিন্তু প্রচুর পরিমাণ উচ্ছ্বসিত যে মাশরাফি বিন মর্তুজা তাদের প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন। আমরা আরও কিছু ভোট গ্রহণের খবর জানবো, আমরা চলে যাব ফেনীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আফজাল হোসেন, জানবো তার কাছে কি খবর রয়েছে। রয়েছেন 358টি, যার মধ্যে যদিও রিটার্নিং কর্মকর্তা বা জেলা প্রশাসক নির্বাচন সংশ্লিষ্টদের ভাষায় এর মধ্যে 217টি আসনকেই অধিক গুরুত্বপূর্ণ হিসেবে তারা বিবেচনা করেছে এবং প্রায় 10 লাখ ভোটার রয়েছেন এই ফেনী সংসদীয় 3টি আসনের মোট ভোটার সংখ্যা প্রায় 10 লাখ। আমরা দেখেছি যেহেতু ভোট গ্রহণের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 8টা থেকে এবং এই 8টার পরে কিন্তু ভোট গ্রহণের এখন প্রায় 4 ঘন্টা হতে চলল। প্রায় এই সময়ের মধ্যে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর আমরা জানতে পারিনি। আমরা এর আগে সকালেও কুমিল্লার যে 11টি সংসদীয় আসনের বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখেছি যে সেখানে কিন্তু ভোট কেন্দ্রের সংখ্যা অনেক বেশি, অর্থাৎ কুমিল্লার যে 11টি সংসদীয় আসনের মোট ভোট কেন্দ্রের সংখ্যা 1318টি ভোট কেন্দ্র রয়েছে এবং সেখানে ভোটার রয়েছে প্রায় 39 লাখ। তবে ফেনীর এখন পর্যন্ত ফেনীতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার আমরা খবর পাইনি, নির্বিঘ্নেই ভোটাররা ভোট দিয়েছেন। যার যে কেন্দ্রে রয়েছেন সেখানে ভোটার স্লিপ দিয়ে লাইনে দাঁড়িয়ে তারা ভোট দিয়েছেন। এখন পর্যন্ত ফেনীর রিটার্নিং কর্মকর্তার সাথেও আমরা কথা বলেছি, তিনিও জানিয়েছেন যে এখন পর্যন্ত তাদের সাথে বা তাদের কাছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পৌঁছায়নি। যদিও আমরা কিছুক্ষণ আগে একটি কেন্দ্রে কিছুটা অপ্রীতিকর ঘটনার খবর পেয়েছিলাম, যদিও রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন বিষয়টি তারা দেখে আমাদেরকে পরবর্তী পর্যায়ে জানাবেন। তো যদিও বলা চলে আমরা যখন সকালে কুমিল্লা থেকে ফেনীতে আসছিলাম, অর্থাৎ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বেশ কয়েকটি কেন্দ্র আমরা ঘুরে দেখেছি যে সেখানেও ভোটারদের বেশ লাইন ছিল ভোট কেন্দ্রের সামনে এবং তারা নির্বিঘ্নেই ভোট দিতে পেরেছেন। তো আমার কাছে এই ছিল ফেনী থেকে ভোটের পরিবেশের সবশেষ খবর। ফেনী থেকে সেখানকার ভোট গ্রহণের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী আফজাল হোসেন।